তাদের পাইলট উদ্ধারের নাম দিয়ে যে গেছিল তাতে তাদের চুরি করতে গেছিল তাতে তাদের যে শিক্ষা হয়েছে, এরপরে তারা আর এই সাহস করবে না। কে কার সতর্ক মানে? এখন তো আর আমেরিকার নেতৃত্বে বাংলাদেশ ছাড়া আর কেউ মানে না বলে মনে হয়। একটা নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা বানাতে কত খরচ হতে পারে। ইদানিং আমি দেখতেছি রূপপুর পরমাণু নিয়ে অনেকে নিউজ করছে, কন্টেন্ট বানাচ্ছে যে এখান থেকে বোমা বানানো সম্ভব। সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব আলোচনা দর্শক শ্রোতা এবং আমাদের ক্রুর পক্ষ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শক শ্রোতাদেরও আমার পক্ষ থেকে স্বাগত। শুরুতে আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন, শেয়ার করছেন এবং আরেকটু বেশি বেশি করবেন। আপনার কমেন্ট বাড়িয়ে দেন, আপনাদের কমেন্ট সেকশন আমি আরো বেশি করে পড়বো, সেটা আমার ওয়াদা রইল। আজকে ইরানের মধ্যেই আমরা থাকবো, তারপরে আমি একটু ইরানের বাইরেও বর্তমানে জিওপলিটিক্সে কি হচ্ছে এটা শেষের দিকে একটু আতিক ভাই বলেন। তার আগে আমরা একটু যেটা দেখছি, আমার হাতে যে রিপোর্টগুলো আছে আপনি আমাকে দেখাচ্ছিলেন এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, আপনার কাতার আর ইসরায়েলকে আবার কিছু অস্ত্রশস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালীর কিছু নিউজ আছে। তারপর গতকাল আমরা জানি যে 1 মে বিশ্ব শ্রমিক দিবস গিয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহরে অনেক বড় বড় মিছিলের সাথে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। নিউ ইয়র্কে যেমন দেখলাম আমরা, মামদানির নেতৃত্বে হয়েছে। এবং যেটা আমরা দ্বিতীয় মেয়াদে দেখছি যে সবকিছু খুব তাড়াহুড়া করতেছে ট্রাম্প, তার বিপক্ষে যারা যাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। সর্বশেষ আমরা দেখলাম যে জার্মানির বিরুদ্ধে 5,000 সৈন্য তারা উইথড্র করছে। সবকিছু মিলে ট্রাম্পের পাগলামি, হরমুজ প্রণালী, ইরানের অবস্থান, বিশ্ব রাজনীতি, তেলের দাম, কিভাবে দেখছেন? ভয়াবহ না আশার আলো দেখছেন? আসলে আশার আলো মানে আমি যুদ্ধের আলো দেখছি আর কি। আবার মানে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী থেকে তার সমস্ত অস্ত্রের যোগানগুলো সব মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল এইসব এলাকায় এনে জড়ো করছে এবং যুদ্ধ অনেকটা অনিবার্য হয়ে উঠেছে। হ্যাঁ, আর খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই কিন্তু জনগণ ট্রাম্পের বিরুদ্ধে নানান ধরনের বিক্ষোভ গতকাল মে দিবস গেল সেইখানে করেছে। কারণ তো খুব স্বাভাবিক, কারণ ক্যালিফোর্নিয়ায় এখন প্রতি গ্যালন তেলের দাম $6, মানে প্রতি লিটার $1.59, যা যুদ্ধের আগে ছিল $4। তো স্বাভাবিকভাবেই এই যুদ্ধের চাপ বিশ্ববাসীর উপর যেমন পড়ছে, খোদ মার্কিন নাগরিকদের উপরও এর একটা বিরাট অংশ গিয়ে পড়ছে। হ্যাঁ, খোদ মার্কিন নাগরিকরা গ্যাস স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছে। তো এরকম লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি, ক্যালিফোর্নিয়ার ডেভিড চ্যাবেজ নামের, তিনি এক সময় ক্যামেরা পার্সন ছিলেন। তিনিও সেই পরিস্থিতির জন্য কাউকে দায়ী করছেন না। তিনি বলছেন, অভিবাসন ও অর্থনীতি ইস্যুতে জো বাইডেনের উপর ক্ষুব্ধ হয়ে আমি গত নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলাম। এখন সামনে আর কখনো ট্রাম্পের মতো কাউকে ভোট দিবেন কিনা এ ব্যাপারে তিনি পুনরায় চিন্তা করবেন। হ্যাঁ, তো তিনি তার যেটা বক্তব্য আবার, যে মার্কিন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো এগুলো ইচ্ছে কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে, কারণ তাদের তো নিজস্ব স্টক রয়েছে জ্বালানি, তাহলে তাদের কেন দাম বাড়বে? তারা তো এই যে মজুতটা করেছিল এই কারণেই যেন এটা আপৎকালীন সময়ে তারা তাদের জনগণকে ব্যবহার করতে দিবে। কিন্তু বাস্তবে মার্কিন জনগণকে এগুলো তারা ব্যবহার করতে দিচ্ছে না এবং কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে। এই জন্যই এই চ্যাবেজ ট্রাম্পের উপর হতাশ আর কি। তিনি একজন শ্বেতাঙ্গ, এবং আরেক 73 বছর বয়সে অবসরপ্রাপ্ত এক নারী জো ফ্লো জানান যে চড়া দামের কারণে এখন তার গাড়ি চালানো কমাতে হয়েছে এবং পেনশনের সামান্য টাকা দিয়ে ঘর ভাড়াও দেওয়ার পর হাত খরচ চালানো তার জন্য কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, জীবন আগে থেকেই কঠিন ছিল, এখন তা দুর্বিষহ হয়ে উঠছে। তার মানে কি, মার্কিন নাগরিকদের কাছেই তাদের জীবন একটা কঠিন হয়ে উঠছে। তার মানে আপনি সারা পৃথিবীর অবস্থা চিন্তা করা যায় সহজেই। আর আপনার মে দিবসে ফিলিপিন্সে কিন্তু আপনার এই আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুযায়ী যে সমাবেশ হয়েছে, সেইখানে ট্রাম্প এবং নেতানিয়াহুর কুশপুত্তলিকায় কিন্তু আগুন দিয়েছে মানুষ। হ্যাঁ, তার মানে সেখানকার মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে উঠছে। হ্যাঁ, তো এইভাবেই যখন এগিয়ে চলছে, তখন এরই মধ্যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তো তাদের অস্ত্রের ব্যবসা, যুদ্ধ লাগলেই তো তাদের অস্ত্রের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। তো এইবারও তাই অনেকটা হতে যাচ্ছে। তারা তাদের উপসাগরীয় মিত্র কাতারের কাছে $4 বিলিয়ন, মানে $400 কোটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। আর ইসরায়েলের কাছে $1 বিলিয়ন, মানে $100 কোটি আরেকটা ধরনের এটা প্রিসিশন ওয়েপন সিস্টেম, মানে লক্ষ্য, মানে এটা বলা হয়েছে যারা নিখুঁতভাবে আক্রমণ করতে পারে। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
তো এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে, এই কারণেই তারা এই অস্ত্রগুলো বিক্রি করে। মানে আসলে কি আচ্ছা, যুদ্ধের অস্ত্র আপনি জানেন ভালো করে, এটা একটু ক্লিয়ার করেন যে ট্রাম্পের দুই ছেলে জামাতা সব কিন্তু অস্ত্র ব্যবসার সাথে জড়িত, এবং পিট হেগসেথ প্রতিরক্ষা মন্ত্রী, সেও কিন্তু অস্ত্র ব্যবসায় জড়িত। আর এই যে মার্কিন যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা এই ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করার পর 45টি জাহাজকে ঘুরিয়ে দিতে পেরেছে আর কি। এখন এই 45টি জাহাজ কোন দেশের বলছে বাণিজ্যিক জাহাজ, সেটা তারা বলেনি আর কি। আচ্ছা, আপনি একটু দর্শকরা জানতে চেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌ অবরোধ, এটা তো ওমান সাগরে, হ্যাঁ স্পেসিফিক একটু বলেন তো জায়গাটা আসলে কি হচ্ছে ওখানে, ওমানে কতটুক জায়গা নিয়ে তারা কি করছে? এটা তো আপনি আগেই জানেন যে এই হরমুজ প্রণালী, এই ওমান এবং ইরান এই মাঝখানটার এই জায়গাটা, এটা প্রায় আমাদের 40 কিলোমিটারের একটু এদিক সেদিক হবে। তার মধ্যে মাঝখানের কয়েক কিলোমিটার হলো মূলত জাহাজ চলাচলের উপযুক্ত, মাত্র 2 কিলোমিটার। হ্যাঁ, ওই তো ইরানের ভাগে 2 কিলোমিটার, ওমানের 2 কিলোমিটার এরকম হবে। তো ইরান বলতেছে যে আমরা এখান দিয়ে যারা জাহাজ, যেহেতু এটা আমাদের সীমা, এটা কোনো আন্তর্জাতিক জলসীমা না, কিন্তু এখান দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল করে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমাদের সীমানা হইলে আমরা কবে এখানে ট্যাক্স দিতাম। তো ইরানের পার্লামেন্টে সবেমাত্র এটা নিয়ে একটা বিল হলো যে এখন থেকে এই, যেহেতু মার্কিনীরা এবং ইসরায়েলিরা এই প্রবলেম তৈরি করেছে, এখন থেকে এইখান দিয়ে যেই জাহাজ বা পণ্যবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজ চলাচল করবে তাদেরকে একটা টোল দিতে হবে নির্ধারিত হারে। এবং সেটাও আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি জাহাজ তো চলতেই পারবে না, মার্কিন জাহাজ টোল দিয়ে চলাচল করতে পারবে, অন্য দেশের গুলো এবং তাদের মিত্রদের, বিশেষ করে চীন এবং রাশিয়ার জাহাজকে টোল দিতে হবে। তো এর এই ওমান এবং ইরান এর এই জায়গাটা ক্রস করলেই আপনি এসে পড়বেন আরব সাগর, এটা আপনার পাকিস্তান সীমানায় চলে। তো পাকিস্তানের বিশাল আন্তর্জাতিক সীমানা, এর পরে আপনি আন্তর্জাতিক মানে জলসীমা, আবার পাকিস্তানের সীমানা যখন ক্রস করেই আপনি ঢুকে যাবেন ভারতের সীমানায়। তো যার ফলে ইরানি জাহাজগুলো বা ইরানের মিত্রদের জাহাজগুলো খুব সহজেই, যেহেতু তারা অনুমোদন দিচ্ছে, হরমুজ পার হয়ে তারা পাকিস্তানি জলসীমায় ঢুকে যায়, পাকিস্তানি জলসীমা থেকে ভারতীয় জলসীমা হয়ে যার যার রুটে চলে যায়, শ্রীলঙ্কার এদিক দিয়ে গিয়ে কেউ মালাক্কার দিকে চলে যায়, কেউ অন্য দিকে চলে যায়। তো যার ফলে মার্কিন এই অবরোধ কার্যত খুব একটা, আর মার্কিন অবরোধ দিয়েছে ওমান সাগরে আন্তর্জাতিক সীমানা। তো আন্তর্জাতিক সীমানায় তাদের ইরানি বা ইরানের মিত্রদের জাহাজে ঢোকার প্রয়োজনই পড়ছে না। হ্যাঁ, তো যার ফলে এই অবরোধ কার্যত এখন আমেরিকার জন্য একটা মাথা ব্যথার কারণ। কারণ তারা বলছে, ট্রাম্প গত পরশুদিন মনে হয় বলছে যে আমি এই অবরোধ দীর্ঘস্থায়ী করবো। তো দীর্ঘস্থায়ী করলে তো আমেরিকাকে এখানে অবস্থান করতে হবে, আর প্রতিদিন এইখানে অবস্থান মানে বিশাল অঙ্কের খরচ, কয়েক মিলিয়ন ডলারের, মানে 20-30 মিলিয়ন ডলার শুধু অবস্থানগত কারণেই খরচ। আর যুদ্ধ লাগলে তো সেটা আরেক অন্য হিসাবে চলে যায়। তো এখন এই মার্কিনীরা নিজেরাই এই চাপ নিতেছে। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এইবারের যে সামরিক বাজেট দিয়েছে তারা, পেন্টাগন, এই বাজেট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সামরিক বাজেট। তো এইটার জন্য তারা তাদের কংগ্রেসে জবাবদিহির মুখোমুখি হয়েছে। কিন্তু আসলে আপনি জানেন, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে গণতন্ত্র শিখায়, গণতন্ত্রের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, কিন্তু ইতিহাসেও আমরা দেখছি বিভিন্ন যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্টরা এইসব আইন কানুন, ওই যে পার্লামেন্টে 60 দিনের মধ্যে জানাতে হবে, এইটা সেটা, এগুলি থোড়াই কেয়ার করে। তারা তাদের মতো যা খুশি তাই করে বেড়ায়, ওই কংগ্রেসে চিল্লাচিল্লি করুক কি না করুক তাতে কিছু আসে যায় না। আর আরেকটা, কংগ্রেসে এবার তারা একটা সুন্দর নতুন করে আবার ট্রাম্পের পক্ষে একটা ব্যাখ্যা দিছে যে 60 দিন যুদ্ধ করার মধ্যে কংগ্রেসকে অবহিত করতে হবে। কিন্তু তারা কি করছে, ট্রাম্পের লোকরা বলতেছে যে 60 দিন তো হয় নাই, আমরা তো 3 সপ্তাহ যুদ্ধবিরতি দিচ্ছি, 2 সপ্তাহ আন্ডারে পড়বে। তার মানে বুঝতেই তো পারতেছেন যে তারা কংগ্রেসকে কিভাবে পাশ কাটাবে। আবার কংগ্রেসের একজন বলছেন না, এই ধরনের কোনো ল ওখানে লেখা নাই। আচ্ছা, আমি একটু দর্শক সেকশনে চলে যাচ্ছে, কমেন্ট সেকশনে। তারা যাওয়ার আগে আপনাকে দুটো প্রশ্ন করে দেয়। একটা, আরাগাচি 6 দেশে পররাষ্ট্র মন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন। আর এটা হচ্ছে যে হরমুজে ইরানকে টোল দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা, নিষেধাজ্ঞার হুমকি, এ নিয়ে একটু কথা বলবেন আর আপনার কাছে যে তথ্যগুলো আছে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছে মুস্তাক আহমেদ। উনি লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, ফেঞ্চুগঞ্জ সিলেট থেকে দেখছি। উনি আমাদের রেগুলার ভিউয়ার্স, ধন্যবাদ আপনাকে। এমডি মঈনুদ্দিন লিখছেন, আমাদের অনুষ্ঠানটা ভালো লাগে এবং আমাদের ভালোবাসা জানিয়েছে, আপনাকেও ভালোবাসা।
রমজান সাহেব লিখছেন, ভাই একটা নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা বানাতে কত খরচ হতে পারে একটু দয়া করে আতিক ভাইয়ের কাছ থেকে জেনে নিন। আতিক ভাই তো আপনি ইউটিউবে এটা খরচ পেয়ে যাবেন এআইতে, আর এটা না বানানোই ভালো সবার জন্য। কারণ ইদানিং আমি দেখতেছি রূপপুর পরমাণু নিয়ে অনেকে নিউজ করছে, কন্টেন্ট বানাচ্ছে যে এখান থেকে বোমা বানানো সম্ভব, কিন্তু আমরা যেটা জানি, আমরা যতটুকু পড়েছি সেটা হচ্ছে যেটা মানবিক কাজ বলে, বা এখানে খুব অল্প পরিমাণ 0.2 পরিমাণ আপনি সমৃদ্ধকরণ থাকলেই হয়। এই 2 থেকে আপনার 20 যেতে সময় লাগে, এবং 20 যেতে 60-90 যেতে কোনো সময় লাগে না। কঠিনটা হচ্ছে 90% যদি চলে যায় সমৃদ্ধকরণ, তখন সেটা ভয়ের ব্যাপার, তখন আপনার এটা পারমাণবিক বোমার দিকে চলে যায়। ধন্যবাদ আপনাকে। রফিক শেখ লিখছেন, আলহামদুলিল্লাহ ইরানের জন্য আপনাকে ধন্যবাদ। জাবেদ লিখছেন, এমডি জাবেদ, আপনার অনুষ্ঠানটা ভালো লাগছে, ধন্যবাদ আপনাকেও। আব্দুল কালাম আজাদ আমাদের ধন্যবাদকে ভালোবাসা জানিয়ে লাভ রিয়েক্ট দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আর আপনারা আরো বেশি বেশি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সব কমেন্ট পড়ার জন্য। আতিক ভাই কি আছে আপনার কাছে? যেমন আপনি প্রথম বললেন যে আরাকচি 6 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, কোন কোন দেশের সাথে? গতকাল শুক্রবার তিনি তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আব্বাস আরাকচি পৃথক টেলিফোন আলাপ করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন মানে ইসরায়েলের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ বন্ধে তেহরানের সর্বশেষ অবস্থান এবং কূটনৈতিক উদ্যোগগুলো নিয়ে অবহিত করেন। এবং আপনারা জানেন গত বৃহস্পতিবারও আল জাজিরা জানিয়েছে যে ইরান আরেকটু প্রস্তাব ছোট করে দিয়েছে, যে তাদের শর্তগুলোকে আরেকটু মধ্যস্থকারী পাকিস্তানের নতুন প্রস্তাব দিল। তো এখন ট্রাম্প তো মানছে না, ট্রাম্প দেখলাম যে সেটাও, ট্রাম্প তো আসলে কোনো কিছুই মানছে না। এখন দেখা যাক সামনে কি হয়, কারণ ট্রাম্পের আসলে কোনো কিছু মানার কোনো সুযোগও কম। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে জনমত জরিপ, সেইখানে দেখা গেছে যে 61% মার্কিন নাগরিক এই যুদ্ধকে ভুল মনে করে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেন, এইসব শব্দ কিন্তু ফ্যাক্টর। আমাদের দেশের মানুষ অনেক সময় শব্দ খেয়াল করে না, তারা এটা ভুল মনে করে কিন্তু অন্যায় না। মার্কিনীরা কিন্তু খুবই অদ্ভুত এক জাতি। হ্যাঁ, তারা তাদের স্বার্থটা যেমনি হোক আপনার কাছ থেকে জোর করে আদায় করে নেবে। এই যে দেখেন, এই শব্দটা ভুল, অন্যায় না। ভুল এক জিনিস, অন্যায় এক জিনিস। অন্যায় মানে কিন্তু এটা স্টপ করতে হবে, আর ভুল হয়ে গেছে, আচ্ছা ভাই মাফ করে দেন, বিষয়টা এরকম। তো এইটা ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, তারপরে ইফসোস, এগুলোর প্রকাশিত এই জনমত জরিপে এই রেজাল্ট আসছে। এবং ওয়াশিংটন পোস্টে উল্লেখ করা হয়েছে 2006 সালের মে মাসে যে ইরাক যুদ্ধ হয়েছিল, এই জরিপেরও প্রায় সমান। তখনও 59% মার্কিন ইরাক যুদ্ধকে ভুল মনে করছে, কিন্তু ইরাক যুদ্ধ কিন্তু তারা কেউ থামায় নাই, যদিও তারা এই অন্যায় যুদ্ধ করছে। হ্যাঁ, আবার 71 সালে গ্যালাপ জরিপেও দেখা গেছিল 10 জন মার্কিনীর মধ্যে 6 জনই ভিয়েতনাম যুদ্ধকে একই রকম ভুল হিসেবে আখ্যায়িত করছিলেন, অন্যায় মনে করেন না। তো মার্কিন জাতিটাও কিন্তু একটা অদ্ভুত কিসিম। হ্যাঁ, তারা নিজেরাই আসলে সারা পৃথিবী থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণত লোভী কিসিমের মানুষরা এবং পুঁজিবাদী মেন্টালিটির লোকরাই জড়ো হয়, তার ফলে তাদের এরকম মানসিকতা হওয়াই স্বাভাবিক। হ্যাঁ, তারপরে বর্তমান জরিপ অনুযায়ী ডেমোক্রেটদের প্রতি 10 জনের মধ্যে 9 জনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল মনে করছেন, অন্যায় মনে করছেন না। এছাড়া 71% স্বতন্ত্র ভোটার এবং 19% রিপাবলিকান সমর্থকও একই মত পোষণ করেছেন। কিন্তু তারা যে এই যুদ্ধ থামাবে, অন্যায় করতেছে অন্য জাতির প্রতি, অন্য জাতির মানুষদের হত্যা করতেছে, এইটা কিন্তু তারা বলে না, মনে করতেছেন না আর কি। তারপরে ইরানের যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে সর্বশেষ প্রস্তাব দিলেন, হ্যাঁ, এবং এটা নিয়ে চুক্তি হবে কিনা এটাও ট্রাম্প সংশয় প্রকাশ, আচ্ছা ওরা পাঠাইছে, এটা কি জানি। মানে আসলে ওই যে আমি বললাম, তারা কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে, তাদের আসলে এগুলো নিয়ে ভাবার কোনো সময় নেই। যখন সবকিছু ওরা রেডি হয়ে যাবে দেন। তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে অলরেডি কিন্তু ন্যাটোর সাথে আমেরিকার একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বের মাঝখানেই জার্মান প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর আর কি, ফ্রেডরিক ম্যাথসে, তার সাথে ট্রাম্পের তিক্ত বাক বিনিময় হয়েছে। তো এক বাক বিনিময়ের পর থেকেই ট্রাম্প হুমকি দিচ্ছে, আমি জার্মানি থেকে সেনা সরাই নেব। আচ্ছা, জার্মানি থেকে ট্রাম্প সেনা সরাই নিয়ে জার্মানির কি ক্ষতিটা হবে? হ্যাঁ, বরঞ্চ এই মার্কিন 5000 সেনা এখানে আছে, এগুলারে আমেরিকা খাওয়াইতে হবে, আমেরিকার খরচ বাড়বে সেটাই। হ্যাঁ, আর জার্মানি ওই একটা ঝামেলা থেকে বাঁচবে, উটকো ঝামেলা গেছে। এবং পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল রয়টার্সকে জানিয়েছেন, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। তো জার্মানি এতে খুশিই হবে।
হ্যাঁ, এবং ইউরোপের অন্য মিত্ররাও খুশি হবে, কারণ মধ্যপ্রাচ্য এখন বুঝতে পারছে যে আমেরিকা এখানে থাকা, মধ্যপ্রাচ্যে থাকা মানে তাদের জন্য মানে আমেরিকান সৈন্যরা পৃথিবীর যেই জায়গায় থাকতেছে সেইটাই তাদের বিপদের জন্য। এবং এই যে ট্রাম্পের যে সেন্ট্রাল কমান্ডার ট্রাম্প জানিয়েছেন আর কি, জেনারেল ব্রাডলি কুপার তাকে ব্রিফিং করেছেন। কি ব্রিফিং করেছেন? যে ইরানের সাথে যদি এইবার আপনি যুদ্ধে জড়ান, হয় তাকে ভালোভাবে মার দিতে হবে অথবা চিরতরে শেষ করে দিতে হবে। তো এটা কি মার্কিনীদের পক্ষে আদৌ সম্ভব কিনা, এটা অনেকটা ভাবার বিষয়। হ্যাঁ, আর জাতিসংঘে যে চীনের স্থায়ী প্রতিনিধি আছে, উনি আবারও যুদ্ধ বিরতি পুরোপুরি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন, কিন্তু আসলে তো যুদ্ধবিরতি বজায় থাকছে না। আমরা দেখছি যে দক্ষিণ লেবানন এই যুদ্ধবিরতির পার্ট ছিল দক্ষিণ লেবানন, সেখানে ইসরায়েল নিয়মিত হামলা করে যাচ্ছে। তো এই অবস্থায় তো যুদ্ধ কিন্তু গতকাল আজকে আসলে 63তম দিনে পৌঁছালো। তো এর মধ্যে যে ইরানের যে বর্তমান রাহবার সাইয়েদ মুস্তফা খামেনি আয়াতুল্লাহ, উনি বলছেন এই অঞ্চলে অশান্তির মূল কারণই হলো মার্কিন ঘাঁটি। সো এই মার্কিন ঘাঁটি এখানে থাকবে। তো এটা কিন্তু ওনার একটা চূড়ান্ত বক্তব্য। আর একই দিকে মার্কিন হুমকির এই যে ইরানকে শেষ করে দিবে, হ্যাঁ, সেন্ট্রাল কমান্ড বলল, এর কাউন্টার বিবৃতি ইরানের যে বিপ্লবী বাহিনীর এরোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাবি, উনি বলছেন সেনকমকে হুঁশিয়ারি দিয়ে যে তোমাদের ঘাঁটিগুলোর মতোই তোমাদের যে সাগরে যেসব রণতরীগুলো, এগুলোকে পানির একদম নিচে পাঠায়, ওইটা আমরা এখনো শুরু করি। হ্যাঁ, এবং ট্রাম্পের এই দীর্ঘমেয়াদী অবরোধ এর ফলেই কিন্তু এটা হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি, ইরানের পক্ষ থেকে কিন্তু একটা বলা হয়েছে তারা এমন কিছু সামনে আনবে যেটা, এর মধ্যে একটা সোর্স থেকে যা জানা গেছে যে এমন একটা ক্ষেপণাস্ত্র তারা তৈরি করছে, এই ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ওটা 4 কিলোমিটারের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। তার মানে এটা পারমাণবিক বোমা না, কিন্তু ওইটার আদলে ওটা একটা শর্ট টার্ম আর কি। আচ্ছা, যুদ্ধ আর আপনি একটু রণতরীর কথা বলছিলেন, আমরা এর আগের বার 2বারে আমি বলবো, গত বছর একবার 12 দিনের, আর এবারে তো আপনার 40 দিন আছে, 60 দিন হয়ে গেল, 40 দিনের যুদ্ধ, বাকি যুদ্ধবিরতি চলছে। এবারে কি সরাসরি আক্রমণটা সাগরে হবে কিনা, সাগরে একটা বড় যুদ্ধ দেখতে পাবো কিনা আমরা? এইবার যেভাবে আমাদের প্রস্তুতি দেখা যাচ্ছে, আমেরিকা তো ইরানে তো কোনোদিনও স্থল আক্রমণ করার সাহস পাবে না, কারণ ওই যে তাদের পাইলট উদ্ধারের নাম দিয়ে যে গেছিল, তাতে তাদের চুরি করতে গেছিল, তাতে তাদের যে শিক্ষা হয়েছে, এরপরে তারা আর এই সাহস করবে না। আর আপনি জানেন যে স্থল আক্রমণ ছাড়া কোনো দেশকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না। আপনি হয়তো দূর থেকে মেরে কিছু ধ্বংস, উপর থেকে বোমা ফেলে। ইরানে যদি তারা স্থল আক্রমণ করে, মানে মার্কিন হিসাবে বা পৃথিবীর যুদ্ধের হিসাবে, ইরানের মতো একটা বড় দেশে স্থল আক্রমণ করার জন্যই 7 থেকে 8 লাখ সৈন্য লাগবে। তারপরে আবার এই দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে হলে 12 থেকে 13 লাখ সৈন্য। তো আমেরিকার আর সেই সামর্থ্য নেই, এক। তারপরে 2, এই কয়দিনে ওরা যেটা বলছে যে এইভাবে এরা এখন ওই দূর থেকে তাদের যে আমেরিকান নেভির পুরো সব ইউনিট এখন এই জায়গায় নিয়ে আসছে। তো তারা এই জায়গা দিয়ে হামলা করবে ইরানে, এবং এই হামলার মাধ্যমেই তারা চেষ্টা করবে, এবং ইসরায়েল থেকেও কিছু মিসাইল হামলা করবে। বলতেছে যে তাদের নতুন কি ধরনের একটা কি ইগল যেন একটা মিসাইল বানিয়েছে, মাত্র 7-8 পিস, সেটা দিয়ে হামলা করার চেষ্টা করবে। যদিও সেটা এখনো তারা টেস্ট করতে পারেনি, তো সেই টেস্ট করবে। তো এখন দেখা যাক সেটা কি হয়। তো ইরানিরা যেভাবে বলছে যে আসলে হামলাটা ওই নেভি বেস হবে, আমেরিকান যে নেভি ব্লকেটটা আছে এগুলার পুরো মাটির সাথে মিশিয়ে দেবে। এবং ইরানের একটা নতুন যে সাগরের জাহাজ থেকে মারে টর্পেডো, এমন এক টর্পেডো বানাইছে যেটা আসলে ধরা যায় না, কোনো সোনার সিস্টেমের মাধ্যমে ধরা যায় না। তো এইটা নিয়েও আমেরিকা এখন আতঙ্কে আছে। তো এই লাগলে কি হবে এখন দেখা যাক। আমরা যেটা আশঙ্কা করতেছি যে চীন সফরের পরেই আসলে, এবং ওই যে নেতানিয়াহুর আমেরিকা সফর এবং ট্রাম্পের চীন সফর, এই সময়ের মধ্যেই যুদ্ধটা আবার শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই অবস্থা এখন দেখা যাক সামনে কি হয়। হরমুজকে টোল দেওয়া নিয়েও তো আমেরিকানরা অন্য দেশকে সতর্ক করছে। কে কার সতর্ক মানে, এখন তো আর আমেরিকান নেতৃত্বে বাংলাদেশ ছাড়া আর কেউ মানে না বলে মনে হয়। আর যে মানে 40 দিনের যুদ্ধে আমেরিকার শক্তির যে কি ধরনের, যাকে বলে আমেরিকান নেভির 50% শেষ, আর 50% তারা এখন এখানে জড়ো করছে। এটা শেষ হয়ে গেলে আমেরিকার পৃথিবীব্যাপী আধিপত্য শেষ, নিজেদের নিরাপত্তায় থাকবে না তাদের। তো সুপ্রিয় দর্শক, বিষয় আলোচনা আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদের একটু কমেন্টে জানিয়ে দিন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন, জায়গার নাম, আপনার নাম সহ সেটা কমেন্টে জানিয়ে দিন।
আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন। মধ্যপ্রাচ্যে যে আমাদের ভাই বোনেরা রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করার দরকার নেই, লাইক দিয়ে রাখবেন। আরেকটি কথা, জিও পলিটিক্যাল ব্যাপারে ইরান ইস্যু হোক, ইউক্রেন ইস্যু হোক বা পৃথিবীর যে কোনো ইস্যু হোক বা ইতিহাস সংক্রান্ত কিছু জানতে চাইলে বিষয়টা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আমি আতিক ভাই সহ সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের অনুষ্ঠান শেষ করে আরেকটি কথা, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার কোম্পানির হয়ে বিভিন্ন ভিডিও টিডিও মধ্যে সেটা প্রচার করতে পারবো। এই বলে আজকে মতো এখানে অনুষ্ঠানটা শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।